আগামীকাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং এই পরীক্ষায় কি কি হতে চলেছে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এবং কোন কোন জায়গায় সিকিউরিটি খুবই জোরদার করা হবে বা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্স করেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে 9 বছর পর এই পরীক্ষা হচ্ছে, বিভিন্ন বিতর্ক এই এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে নিয়োগ নিয়ে, দুর্নীতি নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে উঠেছে এবং তার মধ্যে দাঁড়িয়ে এসএসসির এই পরীক্ষা পরিচালন সেটা কতটা সুষ্ঠুভাবে করা সম্ভব, গোটা রাজ্যের নজর এই মুহূর্তে এসএসসির দিকে। আগামীকাল এই পরীক্ষা নবম দশম তার পরীক্ষা রয়েছে এবং এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে খুব স্পষ্ট করে এসএসসি চেয়ারম্যান তিনি স্পষ্ট করেছেন। আর এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে কি কি এক্ষেত্রে করতে হবে, এসএসসির যে শিক্ষক নিয়োগ পরীক্ষা নবম দশমে কি কি করণীয়, কি কি করতে হবে, সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করা হচ্ছে। 14ই সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশের পরীক্ষা রয়েছে এবং যে দুটি ভাগের কথা এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে, যে আগামীকাল নবম দশমের পরীক্ষা এবং 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা। মোট 5,65,000 এবারে পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছেন। একে একে পয়েন্ট করে করে এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে যদি এসএসসি পরীক্ষার্থী কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তারা উপকৃত হবেন। এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে যে বিষয়গুলো পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে কালকের পরীক্ষার জন্য, সেগুলো এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য, যেটা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন, 12টি পয়েন্টের মাধ্যমে সেগুলো তুলে ধরলাম আমরা। সিদ্ধার্থ মজুমদার কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করলেন, কি বলেছেন তিনি শুনবো। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সরাসরি কথা বলবো সায়ন্তনের সঙ্গে। সায়ন্তন, যেটা জানার চেষ্টা করবো, 9 বছর পরে এই পরীক্ষা, বিভিন্ন বিতর্ক পার করে এই পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে এসএসসির কাছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া? দেখো, এসএসসির কাছে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জিং এবং আগামীকালের পরীক্ষা এবং 14 তারিখের পরীক্ষা, এই দুটো নিয়ে এসএসসি যথেষ্ট চিন্তিত। কারণ এসএসসি মনে করছে যে সুষ্ঠুভাবে এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করাটাই তাদের কাছে প্রধান লক্ষ্য। তার জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু বেশ কিছু সিকিউরিটি ফিচার্স নিয়ে এসছে, যেরকম প্রশ্নপত্রে ইউনিক কোড থাকবে এবং সেই কোড, অর্থাৎ যদি কোনোভাবে কোনো প্রশ্নপত্র কেউ বাইরে পাচার করে দেওয়া বা ছবি তুলে ভাইরাল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এসএসসি যেটা জানাচ্ছে যে সরাসরি তারা কোন পরীক্ষার্থীর পরীক্ষা বা প্রশ্নপত্র থেকে এটা ভাইরাল করার চেষ্টা হয়েছে সেটা ট্র্যাক করা সম্ভব হবে। পাশাপাশি অ্যাডমিট কার্ডে কিন্তু বারকোড থাকছে, যে বারকোড স্ক্যান করে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হবে, যাতে বোঝা যাবে সেই বারকোড স্ক্যান করার পর যে অ্যাডমিট কার্ডটি জাল নাকি এসএসসির দ্বারা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে কোনোভাবেই অযোগ্য সহ জাল যারা পরীক্ষার্থী তারা যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য একগুচ্ছ সিকিউরিটি ফিচার্স নেওয়া হয়েছে। আমরা জানি যে গতকালই একজনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে, যে
ভুয়ো খবর, অর্থাৎ প্রশ্নপত্র বাইরে বিক্রি হচ্ছে, এই ধরনের ভুয়ো খবর বাইরে বিক্রি করার জন্য। এক্ষেত্রে এসএসসি স্পষ্ট করে দিয়েছে এদিন যে প্রশ্নপত্র এবং সমস্ত ওএমআর সুরক্ষিত রয়েছে এবং পরীক্ষার দিন 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত প্রশ্নপত্র কিন্তু থানায় পৌঁছে যাবে এবং তারপর 11:45-এর মধ্যে সেগুলো কিন্তু ভেন্যুতে পৌঁছে যাবে এবং 12টা থেকে সেই প্রশ্নপত্র বিলি শুরু করা হবে। এবং যে পরীক্ষা কেন্দ্র, অর্থাৎ যে পরীক্ষা কেন্দ্রগুলি ইতিমধ্যেই রাখা হয়েছে, তার মধ্যে আমরা জানি যে গত দুদিন যে পরীক্ষা, আগামী দুদিন যে পরীক্ষা হবে তার মধ্যে 636টি কালকের ভেন্যু রয়েছে এবং 400-র কিছু বেশি ভেন্যু রয়েছে 14 তারিখের জন্য। অর্থাৎ আগামীকাল যে পরীক্ষা তার জন্য 636টি যে ভেন্যু, সেই সবকটি ভেন্যুকে সেন্সিটিভ ধরে এসএসসি এগোতে চাইছে। অর্থাৎ আগামীকাল এসএসসির কাছে বড় পরীক্ষা, অর্থাৎ চাকরি প্রার্থীদের কাছে যেরকম বড় পরীক্ষা, পাশাপাশি সুষ্ঠুভাবে একেবারে স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে বা নিয়োগের পরীক্ষাকে পরিচালনা করাও কিন্তু এসএসসির কাছে বড় পরীক্ষা। সে কারণে একাধিক সিকিউরিটি মেজার নেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে প্রশ্নপত্র ভাইরালের মতো ঘটনা না ঘটে। এই সিকিউরিটি ফিচার এই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি সিকিউরিটি ফিচার্স বলতে প্রথমে যে পরীক্ষার্থী আসবেন, প্রথম যে অ্যাডমিট কার্ড তাকে নিয়ে আসতে হবে। সেই অ্যাডমিট কার্ড তিনি যখন একেবারে গেটে দেখাবেন, সেখানে কিন্তু একটা বারকোড দেওয়া রয়েছে। সেই বারকোডকে স্ক্যান করা হবে। স্ক্যান করে ইনভিজিলেটর বা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বুঝে যাবেন যে এই বারকোড স্ক্যান করার পর যেটি আসবে যে এইটি আসল অ্যাডমিট না নকল অ্যাডমিট। তারপরে সেই পরীক্ষা কেন্দ্রে তিনি প্রবেশ করতে পারবেন। এবার পরীক্ষা কেন্দ্রে যখন এই পরীক্ষার্থী প্রবেশ করলেন, তারপর তাকে কিন্তু সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হবে। তাকে কিন্তু বিভিন্ন যে চেকিং, সেই চেকিং করার পর যখন প্রশ্ন দেওয়া হবে, প্রতিটি প্রশ্নে ইউনিক কোড থাকবে। পাশাপাশি বেশ কিছু সিকিউরিটি মেজার রয়েছে যেটা কম্পিউটারে ফেললেই ধরা যাবে যে এই প্রশ্নপত্র থেকে কোনো কিছু ভাইরাল হয়েছে কিনা। অর্থাৎ যদি কোনো ছবি প্রশ্নপত্রের বাইরে আসে, তাহলে কিন্তু একেবারে এসএসসি জানাচ্ছে তারা সহজেই ধরে ফেলতে পারবে যে কোন পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থীর কাছে এই ইউনিক নাম্বারের যে প্রশ্নপত্র বা ওএমআর শিট রয়েছে, সেটা একেবারে সহজেই ধরা যাবে। অর্থাৎ যে এতটাই অ্যাডভান্স সিকিউরিটি মেজার নেওয়া হয়েছে যাতে কোনো ভাইরাল করা প্রশ্নপত্র ভাইরাল করে কমিশনকে মেলাইন করার যদি চেষ্টা হয়, তাহলে কিন্তু আধ ঘন্টার মধ্যে সেটি ট্র্যাক করে সেই পরীক্ষার্থীকে ধরে ফেলতে পারবে এসএসসি, এমনটাই তারা জানাচ্ছে। এখনো পর্যন্ত একটু বিরক্ত করি, সিদ্ধার্থ মজুমদার আরও কিছু বক্তব্য একটু শোনাবো আমাদের দর্শকদের, সঙ্গে থাকো। ক্লোজার থাকবে, কারণ বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে। অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন, তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। আরো একবার সায়ন্তনের কাছে যাবো সরাসরি। সায়ন্তন, এক্ষেত্রে তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে দাগ কি, কলঙ্ক কি মুছতে পারবে, দাগ কি মুছতে পারবে এসএসসি, সেটার কি উত্তর দিলেন উনি? উনি তো স্পষ্টভাবে এড়িয়ে যাচ্ছেন। দেখো, এই মুহূর্তে কিন্তু এসএসসি
গতবারের পরীক্ষা নিয়ে কিছু বলতে চাইছে না, তবে এসএসসি সূত্রে খবর যে অতীতকে ভুলে নতুন পথে এগোতে চাইছে এসএসসি। সে কারণে নিয়োগ বিধিতে যেরকম পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ যে এই যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের ডুপ্লিকেট ওএমআর নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীরা, যেটা গতবার পর্যন্ত ছিল না। এবং তার পাশাপাশি পরীক্ষার পর একটি ওএমআর, অর্থাৎ যে প্রত্যেকের জন্য একটা মডেল উত্তরপত্র, সেটা কিন্তু আপলোড করে দেওয়া হবে, যেটা সহজেই পরীক্ষার্থীরা তারা বুঝতে পারবেন যে তারা কি লিখেছেন এবং উত্তরপত্র কি রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কনফিউশন অনেক ক্ষেত্রে কিন্তু দূর হয়ে যাবে। পাশাপাশি কিন্তু এসএসসি যেটা জানাচ্ছে যে অতীতকে তারা ভুলে নতুন পথে হাঁটতে চাইছেন, নিয়োগ বিধিতে পরিবর্তন এসছে এবং আগামীকালের পরীক্ষা তারা সবথেকে বেশি তাদের কাছে চ্যালেঞ্জ, কারণ যে আবহে পরীক্ষা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো কারণ এই মুহূর্তে কিন্তু 2016 যে রিক্রুটমেন্টে প্যানেল বাতিল হয়েছে, বহু শিক্ষক তারা চাকরি হারিয়েছেন, নতুন করে নিয়োগ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম বিতর্ক আর চাইছে না এসএসসি, যার ফলে এই প্রশ্নপত্র বলো বা উত্তরপত্র বলো, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সিকিউরিটি মেজার নেওয়া হয়েছে যাতে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া যায়। এবং এটাই আগামীকাল কি হবে শান্তন, অযোগ্যদের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে? অনেকে তো অ্যাডমিট কার্ড পেয়েছেন থাকবে এবং সেই কন্ট্রোল রুমে বসে একেবারে নজরদারি চালাবে এসএসসি। হ্যাঁ, শান্তন, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন। ফিরদৌসদা, যেটা জানতে চাওয়ার এখানে যে প্রথম কথা এটা যে 9 বছর পরে পরীক্ষা হচ্ছে এবং আগামীকাল যে যা গাইডলাইনের কথা বলছেন এসএসসি চেয়ারম্যান, সেইগুলো মেনে পরীক্ষা হলে আমরা আশা করব যে সুষ্ঠুভাবে এই পরীক্ষা হবে, স্বচ্ছভাবে পরীক্ষা হবে। আপনি কতটা আশাবাদী? আশা করব যে স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষাটা হোক, আমি এটা আশা করছি এবং এই আশা যাতে পূর্ণতা পাই তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু কিছু দুর্ভাগ্যের জিনিস রয়েছে। দুর্ভাগ্যগুলো কি? এখনো পর্যন্ত এসএসসি চেয়ারম্যান আজকে সাংবাদিক সম্মেলন করলেন, সেই এসএসসি চেয়ারম্যান এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি যে দাগিদের তালিকা সেটা কেন প্রকাশ করলেন না? এই গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের মধ্যে কেউ আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে যাবে না তো? এর দায়ভার কে দেবে? মানে আদালত বলবে, আদালতের কাছে একটা করে থাপ্পড় খাবেন, তারপরে আপনি প্রকাশ করবেন। নবম দশম একাদশ দ্বাদশ প্রকাশ করলেন, গ্রুপ সি গ্রুপ ডি কেন প্রকাশ করলেন না? তাহলে গ্রুপ সি গ্রুপ ডি কেউ নবম দশম একাদশ দ্বাদশে বসছে কি বসছে না সেটা আপনি জানবেন কি করে? আজকে চেয়ারম্যান বলছেন যে যদি কারো ছবি বা সিগনেচার অস্পষ্ট হয় তাহলে তারাও একটি অন্য যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে গিয়ে তারা ইভেন তার একটা ফটোকপি রাখবেন, সেখানে সিগনেচার করবেন, সেই কপিটা জমা থাকবে এবং আমাদের অ্যাডমিট কার্ড তাকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে বারকোড রয়েছে, ওই বারকোড থেকে জানা যাবে যে সে জেনুইন কি জেনুইন না। আচ্ছা, এই বারকোড থেকে জানার পদ্ধতি প্রতিটি এক্সামিনেশন হলে থাকবে। আচ্ছা, যদি ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে কেন? যদি ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাহলে ফটো এবং সিগনেচার এই অস্পষ্ট করণের পিছনে, কারণ অ্যাডমিট কার্ডটা ইস্যু করেছে এসএসসি, তাহলে অস্পষ্ট কেন করলেন? এই অস্পষ্ট করার পিছনে কে কে দায়ী? এই সমস্ত দায়ী বা আপনি ফিক্স করেছেন? এই যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি তালিকা দিলেন না, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি থেকে কোনো দাগি এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবে কি বসবে না এটা লোকে জানবে কি করে, বা আপনি বা জানবেন কি করে? বা যে সেই সমস্ত কেন্দ্রগুলোতে তাদের আইডেন্টিফাই করেছেন যে গ্রুপ সি গ্রুপ ডির কোন কোন দাগিরা নবম দশম বা একাদশ দ্বাদশে বসে গেছে? এই যে পদ্ধতি শুধুমাত্র আপনি নবম দশম এবং একাদশ দ্বাদশের সিলেকশন প্রসেসে যারা সিলেক্টেড দাগি তাদের তালিকা দিয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি দেননি। কেন দেননি? কারণ কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় সেখানে তার নাম আছে, বৃষ্টি মুখার্জির নাম আছে বলে আপনার ভয় করছে? ফলে এই পরিষ্কার যে যদি এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা চান তাহলে স্বচ্ছতার সঙ্গে বলুন যে কি কি দুর্নীতি আপনারা আগে করেছিলেন এবং সেই দুর্নীতিগ্রস্তদের তালিকা এটা। না, আপনি যে কথা বলছেন তাকে 100% সমর্থন হয়তো অনেকেই করবেন এবং সেই সমর্থন এর পরেও যে বিষয়টা এখানে আপনার কাছ থেকে জানতে চাওয়ার সেটা হচ্ছে যে ভুল থেকে যদি মানুষ শিক্ষা নেওয়ার চেষ্টা করে বা কোনো সংস্থা যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে তো সাধুবাদ জানাতে হবে। অবশ্যই অবশ্যই সাধুবাদ তো জানাবো, কিন্তু তার আগে এই এসএসসি চেয়ারম্যানকে এই প্রশ্ন করুন যে গ্রুপ সি গ্রুপ ডি দাগিদার তালিকা কেন প্রকাশ করেননি? কারণ সেখানে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে বলে কেন প্রকাশ করেননি? আপনি যদি স্বচ্ছতায় চাইবেন তাহলে সেই তালিকা প্রকাশ করে বলে দিন যে এরা দাগি এবং এই দাগিদের মধ্যে কেউ এই নবম দশম একাদশ বসতে পারবে না।
সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে বসতে পারবে না। এরপরেও যদি কিছু প্রশ্নের উত্তর আজকে উনি এড়িয়ে গিয়েছেন এবং সুপ্রিম কোর্ট মনিটরিং ইত্যাদি বিষয়ে বলে উনি বলছেন যে 14 তারিখের পরে এই বাকি জিনিস নিয়ে আলোচনা করব বা বাকি প্রশ্নের উত্তর দেব। হয়তো আপনি যে প্রশ্ন করছেন বা তুলছেন সেই প্রশ্নের উত্তর ওই সময় উনি দেবেন। দেখুন আমি একটা কথা বলি, এই যে গ্রুপ সি গ্রুপ ডি তে যে দাগি রয়েছে এটা তো সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে বলে দিয়েছে। নবম দশম একাদশ দ্বাদশের এই যে তালিকা প্রকাশ করলেন, এই তালিকা অথচ গ্রুপ সি গ্রুপ ডি কেন প্রকাশ করলেন? এটা তো বাতিল করে দিয়েছে, দাগি চিহ্নিত হয়েছে, তাদের পয়সা ফেরত দিতে হবে এই কথা বলেছে। আপনি তো কোনো সেই লিস্টই প্রকাশ করলেন না কেন? কার স্বার্থে? মুখ্যমন্ত্রীর স্বার্থে? রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছে বলে, বৃষ্টি মুখার্জি রয়েছে বলে নামটা প্রকাশ করলে লজ্জা করবে মুখ্যমন্ত্রীর? এই জন্য বলে এই যে করছেন না, আসলে এটা না করে ঘুরপথে তাদেরকে আবার বসার বন্দোবস্ত করছেন না তো এই প্রশ্ন থাকবে না? অবশ্যই থাকবে। এবং সব থেকে বড় কথা যে ফটো সিগনেচার কারো যদি সম্পূর্ণ না থাকে সে কি করে পরীক্ষায় বসবে? তারা কারা, কাদের অ্যাডমিট কার্ডে ফটো এবং সিগনেচার অস্পষ্ট রয়েছে সেই তালিকা আপনি বের করেছেন। এই ফটো আর সিগনেচারের অস্পষ্টতা নিয়ে কেউ একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেবে না তো? এই প্রশ্ন থাকবে না? অবশ্যই থাকবে। কারণ ফটো এবং সিগনেচার আপলোড ঠিক না হলে সেটা তো ইনকমপ্লিট ফর্ম হবে। তাহলে ইনকমপ্লিট ফর্ম যে ফিল আপ করেছে তাকে আপনি পরীক্ষায় বসতে দিচ্ছেন? ফর্মটাকে কমপ্লিট করিয়ে নিতে পারতেন, ফটো এবং সিগনেচারটাকে কমপ্লিট করিয়ে নিতে পারতেন, কারণ অ্যাডমিট কার্ড তো আপনি ইস্যু করেছেন, এসএসসি ইস্যু করেছে। ফলে এই যে মানে এখন মানে একদম ভাজা মাছটি উল্টে খেতে জানি না ভান করে এই বসা, পরবর্তীতে দেখা যাবে যে গ্রুপ সি গ্রুপ দিয়ে কিছু দাগি আবার নবম দশম একাদশ দ্বাদশে বসে গেছে, তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে। তার মানে ফিরদৌস দা আপনার সঙ্গে কথা বলতে এটা মনে হচ্ছে যে এখনো এরকম একটা জায়গা রয়ে গিয়েছে যে যেখান থেকে অস্বচ্ছতার অভিযোগ আগামী সময় আবার উঠতে পারে। আমি ফিরদৌস দা আপনাকে একটু সঙ্গে থাকার অনুরোধ করব, একটা খুব ছোট বিরতির সময় হয়ে গিয়েছে, দ্রুত এই বিরতির পরে আবারও ফিরবো এবং আপনার কাছ থেকে আরো বেশ কিছু জানার রয়েছে আমাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। তার মানে আগামীকালের পরীক্ষা দাগমুক্ত হবে কিনা বা কোনো দাগি এই পরীক্ষায় বসবে কিনা সেইটার জবাব, পরিষ্কার প্রশ্নের পরিষ্কার উত্তর এক্ষেত্রে সিদ্ধার্থ মজুমদারের কাছ থেকে এই মুহূর্তে পাওয়া গেল না। জানি না 14 তারিখের পরে কি হবে। আমি আরেকবার ফিরদৌস দা রয়েছেন, সরাসরি চলে যাই। ফিরদৌস দা, এক্ষেত্রে অন্তত এসএসসি চেয়ারম্যানের সেইভাবে বক্তব্য পাওয়া গেল না। আমি আবার বলছি, আমরা আশা করব, আমি জানি আপনিও আশা করবেন 14 তারিখের পরে একটা কিছু উত্তর, ডেফিনিট অ্যান্সার যেটাকে বলে সেটা পাবো। দেখুন 14 তারিখের পরে বা 14 তারিখের আগের বিষয় না, 7 তারিখ এবং 14 তারিখে পরীক্ষা হচ্ছে, তার আগে উনি যদি স্পষ্ট করে বলতে গেলে তার আগে যদি উনি চাইতেন যে এই নিয়োগ প্রক্রিয়া কলুষ মুক্ত হোক, তাহলে কলুষযুক্ত তালিকা, প্রতিটি তালিকা গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ 4টে তালিকায় প্রকাশ করে দিতেন। উনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি, না করে এই যা বোঝা যাচ্ছে তাতে অনেকটা পাথওয়ে তৈরি করে রাখছেন। একদিকে ছবি সিগনেচারের সেখানে কিছু ডিসপিউট, সেটা একটা পাথওয়ে। এই যে গ্রুপ সি গ্রুপ ডির এই যে তালিকা প্রকাশ না করে বেসিক্যালি এই পরীক্ষা কন্ডাক্ট করা, সেটা আর একটা পাথওয়ে। এই পাথওয়ে গুলো কিন্তু আপনি ক্রিয়েট করে রাখতেন। এবং শুধু তাই না, আজকে প্রশ্ন এড়াচ্ছেন। আজকে প্রশ্ন এড়ালে কিন্তু ভবিষ্যৎ, কিন্তু আজকে প্রশ্ন থেকে মুখ লুকালে কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্য কারণে মুখ লুকাতে হবে। কারণ এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করা হবে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ওই যে নবম দশমের সংক্রান্ত মামলা ছিল বলে নবম দশমে ওই নির্দেশটি মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি, কিন্তু যে নির্দেশে উল্লেখ আছে আপনারা নিজেরাই বলেছেন যে আমরা তালিকা প্রকাশ করব। তাহলে তালিকা প্রকাশ নবম দশম করবেন, একাদশ দ্বাদশ করবেন, গ্রুপ সি গ্রুপ ডি কেন করবেন না? কেন গ্রুপ সি গ্রুপ ডিতে মাননীয়ার আত্মীয় আছে সেই জন্য? তাকে কি ঘুরপথে চাকরি দিতে চান? আবার প্রশ্ন থেকে গেল। এই প্রশ্নের উত্তর সিদ্ধার্থ মজুমদারকে দিতেই হবে। সিদ্ধার্থ মজুমদার সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তার কারণ তিনি আবার আরেকটা গপ্প ফেলেছেন যে এই যে শিক্ষকরা যারা এই পদে শিক্ষক পদে নিয়োগ হতে পারবে না তাদের জন্য গ্রুপ সি ভাবা যায় কি না সেটা নিয়ে আইনি পরামর্শ দিচ্ছেন। এত মানে চোরেদের প্রতি, দাগিদের প্রতি এত ভালোবাসা কেন?
আপনার রাজ্যের সন্দেহ ফিরদৌস দা, ট্যাক্সের টাকা আপনার সন্দেহ, আমি এই প্রশ্নটা একটু না করে আপনাকে পারছি না, এবং আজকে এই মুহূর্তে এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন যেটা এখানে জানতে চাওয়ার আপনার কাছ থেকে, যে তাহলে এই যে বলা হচ্ছে যে ওয়েমার 10 বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে ভুল থেকে শিক্ষা নিয়ে, আর আপনার সন্দেহ তাহলে এই জায়গাতেই কি সঠিক? দেখুন, আমি বলি যে ওএমআর শিটটা শুধুমাত্র সংরক্ষণ করাটা যথেষ্ট নয়। যদি একজনের পরীক্ষা আর একজন দিয়ে যায় তাহলে কি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলো? যদি দাগিরা পরীক্ষায় বসে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলো? দেখুন, 10 বছর সংরক্ষণ করে রাখছেন, তার আগে যদি প্রশ্ন লিক হয়ে যায় তাহলে কি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলো? এই সমস্ত গুলোই দেখতে হবে। অনেক প্রশ্ন ফিরদৌস দা, অনেক প্রশ্ন, এবং সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আগামী দিনেও খোঁজার চেষ্টা করব। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ফিরদৌস শামীম আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আর একদম শেষ করার আগে কিছু আপডেট, এই মুহূর্তে যে পরীক্ষার্থীরা, যদি কেউ এরকম হয়ে থাকেন যে আগামীকাল তারা পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য আরেকবার একটু জানিয়ে রাখছি যে ট্রাফিকের কি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিশেষ নজরদারি কলকাতা পুলিশের তরফ থেকে, এবং যেটা বলা হয়েছে এখানে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশেষ পুলিশি নজরদারি থাকবে, ট্রাফিকের দিকে বাড়তি নজর থাকবে পুলিশের। কাল প্রায় 3000 বেসরকারি বাস চলবে রাস্তায়, মেট্রো চলবে নির্দিষ্ট সময়ে, অতিরিক্ত মেট্রো নয়, ফেরি পরিষেবা স্বাভাবিক থাকবে, তবে ব্যবধান কমবে। কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারি, একদিকে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, মেট্রো চলবে নির্দিষ্ট সময়, ফেরি পরিষেবা স্বাভাবিক থাকবে, ব্যবধান কমবে যদিও যেটা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি মেট্রোর কথা যদি একটু বিশদে বলি, সকাল 7টা থেকে মেট্রো মিলবে সকাল 7টায়, ব্লু এবং গ্রিন লাইনে সকাল 7টা থেকে এই পরিষেবা। হাওড়া সেক্টর 5, দক্ষিণেশ্বর কবি সুভাষ উভয় লাইনেই প্রথম মেট্রো মিলবে সকাল 7টায়। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। দুটো নিউজরুম এখানেই শেষ করছি, এর পরে খবর দেখুন মাসুমার সঙ্গে।